হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। এর আগে WBH এর টেস্ট পেপারের 1 থেকে 10 পর্যন্ত মডেল কোশ্চেন সেট করে দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশানে যাও কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। আজকের ABT এর টেস্ট পেপারের পেজ 71 এর যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আছে অর্থাৎ নিউমেরিক্যালগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে নিউমেরিক্যাল আছে 1.3তে MCQ কোশ্চেন আছে, বলছে STPতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত। দেখো, হাইড্রোজেনকে আমার প্রথমে কি করতে হবে, আণবিক ভরে ভাঙতে হবে। হাইড্রোজেনকে যদি আমরা আণবিক ভরে ভাঙি তাহলে কি হবে, হাইড্রোজেনের সংকেত হলো H2, তার মানে 2 × 1 অর্থাৎ 2 গ্রাম। এইটা হলো। তো এই 2 গ্রামের আয়তন কত, 22.4 লিটার। আমরা জানি এসটিপিতে এই 2 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় কি হবে, যে 22.4 লিটারের ভর কত, 2 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কত, 2/22.4 গ্রাম। এবার দেখো ক্যালকুলেশনটা, এই 2/22.4 এটা কখনো তোমরা ভাগ করতে যাবে না। দেখো অপশান দেখে এটাকে ঠিক করার চেষ্টা করো। এই যে 2/22.4 মানে 2কে যদি 22.4 দিয়ে ভাগ করি তাহলে তো কখনোই 1 গ্রাম হবে না, কারণ 2কে 2 দিয়ে ভাগ করলে তবে 1 হবে। আবার 2কে যদি 22.4 দিয়ে ভাগ করি তাহলে 2 তো হবেই না। তারপর দেখো, 2কে 2 দিয়ে যদি 22.4 দিয়ে ভাগ করি তাহলে যে ডির অপশানটা আছে 22.4 গ্রাম, এটাও হবে না। তাহলে পড়ে থাকছে কোনটা, সির অপশানটা। তাহলে 0.089। এই অঙ্কগুলো দিয়েছে কিন্তু তোমাদের অপশানের হিসাবে করার জন্য, কখনোই এটা দেয়নি যে 2কে 22.4 দিয়ে ভাগ করো। তাহলে সির অপশানটা কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণকে, দেখো অবতল দর্পণ এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য কি হবে, 2F, F/2, 4F আর F। এই দেখো দুটো কথা বলি, দর্পণ আর লেন্স। দর্পণকে জলের যদি ডোবাই তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। দর্পণকে যদি ফোকাস দৈর্ঘ্যে ডোবাই তাহলে কোনো পরিবর্তন হবে না। যা তার প্রাথমিক অবস্থায় যা লেন্স ছিল, জলে ডোবানোর পর, তেলে ডোবানোর পর, অ্যালকোহলে ডোবানোর পর সেই একই ফোকাস দৈর্ঘ্য থাকবে। মনে থাকবে। তাহলে এফ ফোকাস দৈর্ঘ্য মানে এফ হবে, তার মানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। কিন্তু লেন্সকে যদি জলে ডোবাই তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে যাবে। লেন্সকে যদি জলে ডোবাই তাহলে, একটা উত্তর লেন্সকে যদি জলে ডোবাই তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাবে। বোঝা গেছে? তারপরের কোশ্চেনটা দেখো, 1.8 আর রোধের একটি তারকে সমান দুভাগ করে টুকরো দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে। দেখো, একটা আর রোধের তার, মানে তার রোধটা হচ্ছে আর, এটাকে যদি সমান দুভাগে ভাগ করি, মানে মাঝখান থেকে যদি দুভাগ করি তাহলে তাদের প্রত্যেকের যে রোধ হয় সেটা হচ্ছে R/2 R/2 রোধটা হয়। এই দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করি তাহলে কি হবে, আমরা জানি কি সমান্তরাল সমবায়ে যদি দুটো রোধ থাকে তাহলে তুল্য রোধ নির্ণয়ের ফর্মুলাটা বলে দিয়েছিলাম কি, গুণফল বাই যোগফল, শর্টকাট ফর্মুলা। এত 1/r 1/r1 এইসব করার দরকার নেই, গুণফল বাই যোগফল। তাহলে R/2 R/2 গুণ করলে কি হবে, R²/4, আর নিচে R/2 R/2 যোগ করলে কি হবে, R। তাহলে উপরে R² থেকে একটা R কাটলো, নিচে R কেটে গেল, তাহলে R/4, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান ডি, R/4। তারপরের কোশ্চেনটা দেখো, 2.3। এটা কিন্তু খুব গুলানো কোশ্চেন। সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত। সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত। তোমরা সবাই মনে করছো যে কেলভিন স্কেল মানে 273 যোগ করে দিই, তার মানে 273 সঙ্গে 10 যোগ করে দিলে হবে কত, 283। এইটা কিন্তু এটা নয়। দেখো, সেই একই থাকবে 10 কেলভিন। কিভাবে, মনে করো তোমরা নিজেরা এমন একটা দুটো টেম্পারেচার নাও যাদের মধ্যে পার্থক্য হচ্ছে 10। ধরো 273 আমি নিলাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা নিলাম
283 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুজনের মধ্যে দেখো পার্থক্য আছে 10। এইবার এদের মধ্যে এটাকে যদি কেলভিন স্কেলে করি, 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি কেলভিন স্কেলে করি তাহলে কি হবে, 273-এর সঙ্গে আবার 273 যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 3 যোগ করে 6 হচ্ছে, 7 7 14 4, 1 2 2 4 5, 546। আবার দেখো 283-র সঙ্গে এটাকেও কেলভিন স্কেলে করতে গেলে কি করতে হবে, 283-র সঙ্গে 273 যোগ করতে হবে, 6 7 7 14 15 5 হাতে 1, তাহলে 2 2 4 5, 556। এবার দেখো দুটো, একটা 546, একটা 556, মানে এদের মধ্যে ডিফারেন্স কত, 556 আর 546, ডিফারেন্স কত, সেই 10। তাহলে 10 কেলভিন, 10 ডিগ্রি যদি সেলসিয়াস স্কেলে দুটো পদার্থের মধ্যে উষ্ণতার পার্থক্য হয়, তাহলে কেলভিন স্কেলেও হবে কি সেই একই থাকবে, শুধু ডিগ্রির জায়গায় কি হয়ে যাবে, কেলভিন হয়ে যাবে। বোঝা গেছে তাহলে এটা। পরের কোশ্চেনটা দেখো 3.2, 760 মিলিমিটার চাপে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 40 লিটার। তাপমাত্রা স্থির রেখে চাপ 2 atm করলে গ্যাসটির আয়তন কত হবে? প্রথমে কি কি দেওয়া আছে সেইগুলো নোট ডাউন করো। একবার দেওয়া আছে চাপ, তাহলে পি সমান কত, 760 মিলিমিটার এইচজি চাপ, ঠিক আছে। তারপরে দেখো উষ্ণতাটা কত দেওয়া আছে, অর্থাৎ টি ইকুয়াল টু 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে তাহলে কি করব, কেলভিনে নিয়ে যাব। 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি কেলভিনে নিয়ে যাই তাহলে আবার 273 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে, 6 14 5, 546 কেলভিন। উষ্ণতায় একটা গ্যাসের আয়তন 40 লিটার, মানে ভি ইকুয়াল টু 40 লিটার। তাপমাত্রা স্থির রেখে, মানে তাপমাত্রা কনস্ট্যান্ট, ওই যে 546 কেলভিন তাপমাত্রা ঠিকই আছে, কোনো পরিবর্তন করা হয়নি। স্থির রেখে চাপ 2 atm করলে, মানে P2 মানে চাপ কত, অন্তিম চাপ 2 atm। এবার একটা ভালো করে একটা জিনিস খেয়াল করো যে প্রাথমিক চাপ কত আছে, 760 মিলিমিটার, আর অন্তিম চাপের সময় আছে 2 atm। তাহলে দুটোকে আমার একই ইউনিটে নিয়ে যেতে হবে, হয় 700 মিলিমিটারটাকে এটিএমে নিয়ে যেতে হবে, আর নয় এটিএমটাকে হচ্ছে মিলিমিটারে নিয়ে যেতে হবে। তো সবচেয়ে আমার সহজ হবে কত, যে মিলিমিটারটাকে এটিএমে, তাহলে 760 মিলিমিটার এইচজি চাপ মানে হলো 1 atm চাপ। বোঝা গেছে? তাহলে এই যে আয়তনটা V1 40 লিটার, এটা কত, প্রাথমিক আয়তন, তাহলে অন্তিম আয়তন কত, V2। দেখো বলছে যেহেতু গ্যাসটির তাপমাত্রা স্থির, তার মানে টি স্থির, তো আমরা জানি কি চার্লস বয়েলের সমন্বয় সূত্র বলেছিলাম কি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এবার এখান থেকে তাপমাত্রা স্থির মানে টির কোনো গল্প নেই, তাহলে সমীকরণটা কি হয়ে যাবে, P1 V1 ইকুয়াল টু P2 V2, টির কোনো গল্প নেই। তো P1 মানে কত 1, V1 মানে কত 40, ইকুয়াল টু P2 মানে কত 2, আর V2 মানে V2, ঠিক আছে। তাহলে V2 ইকুয়াল টু 40/2 মানে কত, 20 লিটার। তাহলে এটাই হলো অ্যান্সার, 20 লিটার। বোঝা গেছে? চলো পরের কোশ্চেনটা দেখো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 380 মিলিমিটার চাপে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? তো কি কি দেওয়া আছে আগে সেটা নোট ডাউন করো। 27 ডিগ্রি মানে টি ইকুয়াল টু 27 ডিগ্রি, তো 27 ডিগ্রিকে যদি কেলভিনে করি কি করতে হবে, 273 যোগ করলে কত হবে, 300 কেলভিন। চাপ পি ইকুয়াল টু কত দেওয়া আছে, 380 মিলিমিটার এইচজি চাপে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, মানে ডাব্লিউ ইকুয়াল টু 22 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 12 প্লাস 32, তার মানে কত, 44। এবার গ্যাসটির আয়তন কত নির্ণয় করো, ভি ইকুয়াল টু, তাহলে এই যে টি পি ডাব্লিউ এম ভি, এগুলো দিয়ে আমাদের যে সূত্রটা জানা আছে, পিভি ইকুয়াল টু এন আর টি, আদর্শ গ্যাস সমীকরণ, এবং এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। আরটা কি না, সার্বজনীন গ্যাস ধ্রুবক, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটাকে এর মান কত, 0.082 লিটার এটিএম ইউনিট, লিটার অ্যাটমসফেরিক ইউনিটে হচ্ছে, এটাই হচ্ছে আর এর মান। তো আমাকে পির মানটা তাহলে অ্যাটমসফেরিক ইউনিটে নিয়ে যেতে হবে, এটিএম ইউনিটে। তো এটিএম ইউনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 380কে 760 দ্বারা
ভাগ করতে হবে, করলে যেটা হবে তত এটিএম। ব্যাস, এইবার শুধু এই জিনিসগুলো নিয়ে আমার এই সমীকরণে বসিয়ে দাও। পির মান কত 380/760, ভির মান কত, ভি থাকলো, ডাব্লুর মান কত 22, এম এর মান কত 44, আর এর মান কত 0.082 ইন্টু টির মান কত 300। ঠিক আছে, কাটাকাটি করলে কি হবে, 22 দিয়ে যদি কাটাকাটি করি এটা হবে 2, এই জিরো কাটলো, 38 দিয়ে 76 কাটাকাটি করলে এটা হবে 2, এই দুই কেটে গেল, তাহলে ভি সমান হচ্ছে কত 0 পয়েন্ট। আচ্ছা, এই যে 0 পয়েন্টটাকে তুলে দাও, দিয়ে নিচে 3টে জিরো, তাহলে এর দুটো জিরো কেটে গেল, থাকছে কত 82/10। 82/10 মানে হলো 8.2 এত লিটার। তাহলে এটাই হলো অ্যান্সার, 8.2 লিটার। পরের কোশ্চেনটা দেখো, বলছে দস্তার নমুনার বিশুদ্ধতা 60% হলে 1 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কত গ্রাম অবিশুদ্ধ দস্তার সাথে, অবিশুদ্ধ দস্তা বলেছে, কত গ্রাম অবিশুদ্ধ দস্তার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। এবার জিঙ্কের দেওয়া আছে কত 65। তো আগে বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা কি, জিঙ্কের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়া, মানে দস্তা, জিঙ্ক মানে দস্তা, তার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়া। তো লঘু H2SO4 বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এইবার হাইড্রোজেন আর জিঙ্কটাকে আণবিক ভরে ভাঙো। তো জিঙ্কের বলে দেওয়া আছে কত 65। দেখো ব্যালেন্স করা আছে তাই আর বললাম না, ব্যালেন্স কিন্তু করা আছে, বাম দিকে একটা জিঙ্ক, ডান দিকে একটা জিঙ্ক, সালফার একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন দুটো এরকমভাবে সব ব্যালেন্স করা আছে। তো জিঙ্কের আণবিক ভরে ভাঙলে 65 আর হাইড্রোজেনকে আণবিক ভরে ভাঙলে কত হচ্ছে 2 গ্রাম। তাহলে এই যে 65 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে, তার মানে কি, ঘুরিয়ে যদি লিখি যে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কত গ্রাম জিঙ্ক লাগছে 65 গ্রাম, তাহলে সেটাই লিখি 2 গ্রাম হাইড্রোজেন পেতে লাগে 65 গ্রাম জিঙ্ক। 2 গ্রাম হাইড্রোজেন পেতে লাগে 65 গ্রাম জিঙ্ক। 1 গ্রাম হাইড্রোজেন পেতে কত লাগবে 65/2। তো 65/2 মানে হচ্ছে 32.5 এত গ্রাম জিঙ্ক লাগবে। এইবার একটা কথা ভালো করে বলি, যে জিঙ্কটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে সেই জিঙ্কটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ জিঙ্ক। হয়তো আমি কিছু জিঙ্ক নিয়ে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, তার মধ্যে অনেক কিছু মিশে থাকতে পারে, ইমপিউরিটি, জিঙ্কের সঙ্গে কিছু ধুলো ময়লা অন্য ধাতু সেগুলো মিশে থাকতে পারে, কিন্তু আমার সেই জিনিসগুলো দেখার কাম্য নয় এখানে। এই যে অঙ্কটাতে আমার দেখার কি, যে ওই জিঙ্কটা ওর মধ্যে কতটুকু ভালো জিঙ্ক, সেই ভালো জিঙ্কটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে। তো ধুলো বালি তারা তো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে না, যতটুকু ভালো জিঙ্ক সেটাই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। তার মানে এই যে 32.5 গ্রাম জিঙ্কটা, এইটা আমার কি বিশুদ্ধ জিঙ্ক, এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগবে। ঠিক আছে, কত 1 গ্রাম হাইড্রোজেন পেতে, কিন্তু আমার অঙ্কটাতে বলছে কি না কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। তো তাহলে আমার অবিশুদ্ধ জিঙ্ক কত লাগবে সেইটা বের করতে হবে। এবার দেখো ওপরে একটা ডাটা দেওয়া আছে, জিঙ্কের নমুনার বিশুদ্ধতা 60%। বিশুদ্ধতা 60% মানে কি, 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে 60 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে। মানে বিশুদ্ধতা 60% মানে কি, টোটাল যদি অবিশুদ্ধ জিঙ্ক 100 গ্রাম হয়, তার মধ্যে 60 গ্রাম বিশুদ্ধ আর 40 গ্রাম ওই সমস্ত অবিশুদ্ধ ধুলোবালি বা অন্য কোনো ধাতু আছে। তাহলে এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় যে 60 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে, 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে। ব্যাস, এইবার এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক মানে 32.5 গ্রাম, তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকবে 100/60, আর 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকবে কত, তাহলে 32.5। কাটাকাটি হলো, এটা 0, এটা কাটাকাটি হলো, তার মানে 325/6। তো 325/6 করলে পাবো কি
54.16 এত গ্রাম। তাহলে এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক লাগবে, অবিশুদ্ধ জিঙ্ক 54.16। দেখো পরের কোশ্চেনটা, 21 গ্রাম লোহিতপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, 21 গ্রাম লোহিতপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন পাওয়া যাবে? তো লোহিতপ্ত লোহা মানে Fe, তার সঙ্গে স্টিম মানে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এটা আগে দেখতে হবে। Fe3O4 প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। এবার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ব্যালেন্স করা। দেখো বাম দিকে Fe একটা, ডান দিকে 3টে, তাহলে এদিকে 3 দিয়ে দিলাম, হয়ে গেল। অক্সিজেন কটা আছে দেখো, হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে দুটো, অক্সিজেন আছে 4টে, এখানে 4 দিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল? 8টা। তো হাইড্রোজেন যেই 8টা হয়ে গেল, এখানে 4 দিয়ে দিলাম। তো ব্যালেন্সটা দেখে নাও, Fe 3টে, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 4টে। এইবার এফিটাকে আণবিক ভরে ভাঙতে হবে। এফিটাকে আণবিক ভরে ভাঙলে 3 × 56, তাহলে কত হবে? 168 গ্রাম। ঠিক আছে, তারপর হাইড্রোজেনকে ভাঙতে হবে। তো হাইড্রোজেনকে ভাঙলে 2 × 1, আবার তার সাথে 4 গুণ আছে সামনে, তাহলে কত হচ্ছে? 4 × 2 মানে 8 গ্রাম। হাইড্রোজেনের আগে এখানে যেহেতু 4 আছে, তার মানে এটা কি 4 মোল। তো আমরা জানি 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? 1 মোল হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4, তাহলে 4 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে? 4 × 22.4, এই যে মোলটা এত। তাহলে 168 গ্রাম থেকে কত মোল হাইড্রোজেন পাওয়া যাচ্ছে বলো তো, বা কত লিটার হাইড্রোজেন পাওয়া যাচ্ছে? এইটা 22.4 × 4, এত লিটার। তো এইবার যদি আমরা এটাকে লিখি, 168 গ্রাম Fe থেকে 4 × 22.4 লিটার হাইড্রোজেন পাই। এবার তারপরে বলছে কত? 21 গ্রাম। তাহলে 1 গ্রাম Fe থেকে কত হবে? 4 × 22.4 বাই 168, আর হচ্ছে 21 গ্রাম, তাহলে ইন্টু 21 এখানে হয়ে যাবে। তো 21 এটা কাটাকাটি করলে কত হবে? তাহলে এটা হবে 11.2 লিটার। তাহলে 11.2 লিটার হাইড্রোজেন পাওয়া যাবে। পরের কোশ্চেনটা দেখো, 4.4-এর কাঁচের প্রতিসরাঙ্ক √2। একটি আলোকরশ্মি কাঁচের ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত? তো ডায়াগ্রামটা একটু আঁকার চেষ্টা করি। দেখো মনে করি এটা একটা কাঁচের ব্লক। এবার একটা আলোকরশ্মি এসে ওই কাঁচের ব্লকের ওপর পড়লো, কত কোণে? আপতন কোণের মান বলছে 45 ডিগ্রি। কাঁচের ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, তার মানে আপতন কোণের মান 45 ডিগ্রি। এবং প্রতিসরণ কোণের মান কত? তাহলে এখান থেকে একটা সে আলোকরশ্মি এইরকমভাবে বেরিয়ে যাবে ওই আলোকরশ্মিটা। তো এই কোণটার মান আমি জানি না, তাই প্রতিসরণ কোণের মান ধরে নিলাম আর। এবার এই যে মিউ জি মানে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা দেওয়া আছে কত? √2। তাহলে আমাদের একটা ফর্মুলা জানা আছে, মিউ জি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র, সাইন অফ আপতন কোণ বাই সাইন অফ প্রতিসরণ কোণ। তাহলে সাইন আপতন কোণের মান কত? সাইন আয়ের মান হচ্ছে 45 ডিগ্রি বাই সাইন আর এর মান জানি না, বের করতে হবে। আর মিউ জি কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে √2। তাহলে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। তাহলে 1/√2 ইন্টু সাইন আর যেমন ছিলাম সেরকম রেখে দিলাম। তাহলে সাইন আর সমান কি হবে? 1/√2 ইন্টু √2, তার মানে 1/√2। তাহলে কি হলো? সাইন আর এর মান হলো হাফ। তো সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে আর ইকুয়াল টু কত হবে? 30 ডিগ্রি। অর্থাৎ প্রতিসরণ কোণ হবে কত? 30 ডিগ্রি। প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। বোঝা গেছে? এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, 4.7, একটি 220 ভোল্ট 100 ওয়াট বাতিকে 220
20 ভোল্ট বিভব প্রভেদ পার্থক্যে ব্যবহার করলে বাতির ফিলামেন্টটির রোধ কত হবে? বাতির রোধ কত বলছে। তো পি ইকুয়াল টু, আমরা জানি কি পি ইকুয়াল টু আই ভি, এটা একটা সূত্র জানা আছে। আবার ওহমের সূত্র থেকে আর একটা সূত্র জানা আছে, ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র। তো এখানে আয়ের জায়গায় এইটা বসিয়ে দাও ভি বাই আর, আয়ের জায়গায় যদি বসিয়ে দিই ভি বাই আর ইন্টু ভি, তাহলে হয়ে গেল কি না ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এইটা। তো পাওয়ার কত বলে দেওয়া আছে এখানে 100 ওয়াট, তাহলে পির জায়গায় লেখো 100 সমান ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে 220 ভোল্ট, তো 220 ইন্টু 220 বাই আর, তো আর এর মানটা আমি বের করব। তো এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু হবে কত 22 ইন্টু 22 মানে 484 এত ওহম। এটাই হলো অ্যান্সার 484। পরের কোশ্চেনটা দেখো, একটি স্কুলে 10টি 40 ওয়াটের পাখা প্রতিদিন 5 ঘন্টা চলে এবং 5টি 60 ওয়াটের বাতি গড়ে 3 ঘন্টা জ্বলে। প্রতি ইউনিট 5 টাকা হলে ওই স্কুলের মাসিক বিদ্যুৎ খরচ কত হবে? একটি স্কুলে 10টি 40 ওয়াটের পাখা প্রতিদিন 5 ঘন্টা চলে, তাহলে আগে আমাদের এই বিদ্যুৎ খরচের অঙ্ক করতে গেলে আমাদের টোটাল বিওটি বের করতে হবে। তো বিওটি বের করতে গেলে আগে কি বের করতে হবে? ওয়াট আওয়ার, মোট ওয়াট আওয়ার। তাহলে আগে পাখার ওয়াট আওয়ারটা দেখো, পাখার ওয়াট আওয়ার মানে ওয়াট ইন্টু ঘন্টা, 10টা কটা পাখা? 40 ওয়াটের 10টা, তাহলে টোটাল ওয়াট কত হলো? 40 ইন্টু 10 মানে 400 ওয়াট। 400 ওয়াটের পাখা প্রত্যেক দিন কত ঘন্টা করে চলছে? 5 ঘন্টা করে, তাহলে ওয়াট আওয়ার কত হলো? 400 ইন্টু 5 এত ওয়াট আওয়ার। এবং 5টি 60 ওয়াটের বাতি, তো 5টি 60 ওয়াটের বাতি, তাহলে এবার বাতির জায়গায় যাও, বাতির ওয়াট আওয়ার কী হবে? বাতি কটা বাতি বলছে? 5টা, তাহলে 60 ইন্টু 5 300 এত ওয়াটের বাতি ক ঘন্টা করে চলছে? 3 ঘন্টা করে, ইন্টু 3 এত, তাহলে এত ওয়াট আওয়ার, 900 ওয়াট আওয়ার। বোঝা গেছে? এইবার প্রতি ইউনিটের দাম, তাহলে মোট ওয়াট আওয়ার কত হলো? এই যে 2000 ওয়াট আওয়ার আর এই যে 900 ওয়াট আওয়ার, এই দুটোকে আমার মোট যোগ করতে হবে, তাহলে 2900, তাহলে মোট ওয়াট আওয়ার, মোট ওয়াট আওয়ার সমান কত হলো? 2000 প্লাস 900, 2000 প্লাস 900 ওয়াট আওয়ার, তাহলে এটা কত হলো? 2900 ওয়াট আওয়ার। এত ওয়াট আওয়ার মোট ওয়াট আওয়ার হলো। প্রতি ইউনিট 5 টাকা করে হলে তাহলে মাসিক বিদ্যুৎ খরচ কত হবে? এইবার বিওটি, বিওটি সমান কত? ওয়াট আওয়ার বাই 1000, মোট ওয়াট আওয়ার বাই 1000, তাহলে মোট ওয়াট আওয়ার মানে কত? 29 দুটো শূন্য বাই 1000, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে 2.9 এত বিওটি। তাহলে এত বিওটি মানে কি? এটাই ইউনিট, তাহলে প্রতি ইউনিটের দাম 5 টাকা, তাহলে 2.9 ইন্টু 5 মোট খরচ, মোট খরচ 2.9 ইন্টু 5, তো 2.9 ইন্টু 5 করলে 3.5 এত টাকা। এটাই হলো অ্যান্সার।